নমস্কার। আজ আমরা আলোচনা করব যে কবিতাটি নিয়ে, সেটি হলো বুদ্ধদেব বসুর একখানা হাত। 1930 সালের 5ই মে বুদ্ধদেব বসু তার এই কবিতাটি রচনা করেছিলেন, যা বেশ অনেকটা পরে, অন্তত 7 বছর পরে 1937 সালে কঙ্কাবতী ও অন্যান্য কাব্যগ্রন্থে প্রকাশিত হয়। অর্থাৎ 7 বছর মাঝখানে সময় চলে যায়। কঙ্কাবতী এবং অন্যান্য কবিতার সময় যে বুদ্ধদেব বসুর কবি মানুষ, তাকে বুঝতে গেলে তাই আমাদের 7 বছর পিছন দিকে চলে যেতে হবে। যদিও আমরা জানি আধুনিক কবিতা পড়ার ক্ষেত্রে একটি জিনিসকে মান্যতা দিতেই হয়, সেটা হলো কবিরে খুঁজো না তার জীবন চরিতে। কবিকে তার জীবনচর্যায় আমরা কখনোই ধরতে চাইব না। ব্যক্তি জীবন কবিতায় কতখানি প্রভাব বিস্তার করেছে তা আমরা মাথায় রাখতে চাইব না, কিন্তু কবির ভাবনা এবং কবিতার মধ্যে দিয়ে উঠে আসা বা তার সৃষ্টির মধ্যে দিয়ে উঠে আসা পরম্পরাকে অবশ্যই দেখব, এবং সেই পরম্পরার সূত্র ধরেই আমরা কবিতার পথে হাঁটব। একখানা হাত এই কবিতাটি একটি প্রেমের কবিতা। রবীন্দ্র পরবর্তী প্রেমের কবিতার যে ধারা, সেই ধারায় অনেক বৈচিত্র্য এসেছিল। রবীন্দ্রনাথ প্রেমকে দেখতেন শরীর বিবিক্ততা, শরীর বিবিক্ত প্রেমের মধ্যে দিয়ে, যাকে তিনি প্লেটোনিক লাভ আমরা বলতেই পারি। সেই ভাবনা থেকে সরে এসে আধুনিক কবিরা প্রেমকে কিন্তু শরীর সম্পৃক্ত করে দেখছিলেন। কিন্তু প্রেম কি কেবল শরীরই, নাকি প্রেমের আবেদন রয়েছে অন্যত্র? এই প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন, প্রেম তত্ত্বে প্রেমিকার উপস্থিতি কি ব্যক্তি মানুষ নিয়ে আবির্ভূত হবে, নাকি কল্পনা মানুষ প্রতিমার মধ্যে দিয়ে আবির্ভূত হবে? এই আরেকটি প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা আধুনিক কবিদের মধ্যে আমরা বারবার দেখতে পাই। বুদ্ধদেব বসু তার ব্যতিক্রম নন। বুদ্ধদেব বসুর এই কঙ্কাবতী নামটি খুব গুরুত্বপূর্ণ, কারণ আমাদের কঙ্কাবতীর কবিতাগুলি বা বুদ্ধদেবের প্রেম মানসের পরিচয় যখন আমরা নিতে চাইব তার পাঠের মধ্যে দিয়ে, বুদ্ধদেবের কবিতা পাঠের মধ্যে দিয়ে, তখন পরিষ্কার লক্ষ্য করব কঙ্কাবতী যেন কবির মানস প্রতিমা, আদর্শ সঙ্গিনী। একাধিক কবিতায় আমরা তার উপস্থিতি দেখতে পাই। সেই পরিচয় পরে নিচ্ছি। আগে এই কবিতাটি একটু দেখে নেওয়া যাক। কবিতাটি পাঠ করে দেখি কি লিখেছেন বুদ্ধদেব, তারপর সেই কবিতার ভিতরে ঢুকে কাটাছেঁড়া চলবে। পড়ছি কবিতাটি। আকাশে জমেছে মেঘ, পথ নিরিবিলি, সব চুপ, রাত দুপ্রহর। বাড়িগুলি অন্ধকার পথের দুধারে, ঘুমায় শহর। শরীরে জমেছে ক্লান্তি, দুই চোখে ঘুম, হেঁটে হেঁটে একা বাড়ি ফিরি। এখনই আসিবে বৃষ্টি, তাই জোর করে চলি তাড়াতাড়ি। হঠাৎ পথের বাড়ির নিচের ঘরের জানালায় দেখিলাম ম্লান নীল ইলেকট্রিকের আলো দেখা যায়। শুধু এই জানালায় আলো জ্বলিতেছে, অন্ধকার শহর নিরালা। কাছে এসে চোখ তুলে যেই তাকালাম, বুঝিল জানালা। নিলাম তাহারি ফাঁকে পলকের তরে একখানা সাদা হাত দেখে। দুইটি কবাট এসে বুঝিল তখনই দুই দিক থেকে। একখানা সাদা হাত, কয়টি আঙুল, আংটির হীরার ঝলক, মণিবন্ধে সরু রুলি, ম্লান নীল আলো, চোখের পলক। আবার দুই চোখ ভরে ঘুম জমে এলো। সকল পৃথিবী অন্ধকার, এই কথা না জেনেই মৃত্যু হবে মোর। হাতখানা কার? এসেছি নিজের ঘরে, বৃষ্টিও এসেছে, হাওয়ার চিৎকার যায় শোনা। যার হাত, কাল তার মুখ দেখি যদি আমি চিনিব না। বিছানায় শুয়ে আছি, ঘুম হারায়েছে, না জানি এখন কত রাত। কখনো সে হাত যদি ছুঁই, জানিব না এই সেই হাত। কবিতাটির বিশ্লেষণে যাওয়ার আগে বুদ্ধদেবের কবি মানসের একটুখানি ইঙ্গিত আমরা নিতে পারি।
সেখানে মনে রাখতে হবে বুদ্ধদেব বসুর এই কবিতাটিকে আমরা বলতে পারি আপাদমস্তক একটি নাগরিক কবিতা। কেন নাগরিক কবিতা বলছি? কবিতাটির মধ্যে নাগরিক ছোঁয়া আছে বলে না, আসলে বুদ্ধদেব বসু সৃষ্টি প্রক্রিয়া বা সাহিত্য চর্চার মধ্যে নগর কেন্দ্রিকতা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিত। ব্যক্তি জীবনের কথা যদি ধরি, তার জীবনের প্রথম অংশটা কেটেছিল ঢাকা এবং পরবর্তী কর্মজীবন এবং যৌবনের প্রথম পর্যায়টি বাদ দিলে প্রায় অধিকাংশ সময়টাই কেটেছে কলকাতায়। তাই এই দুই নাগরিক জীবনকে তিনি ভুলতে বা ভোলার চেষ্টাও করেননি। দুটি শহরের সাহিত্য চর্চার সঙ্গে তার নিবিড় যোগ ছিল, একদিকে কল্লোল, অন্যদিকে প্রগতি। বাংলা কবিতার এই সময় রবীন্দ্র বৃত্ত থেকে বেরিয়ে যাওয়ার যে প্রবল প্রয়াস আমরা জীবনানন্দ, সুধীন্দ্রনাথ, বিষ্ণুদে, অমিয় চক্রবর্তী, প্রেমেন্দ্র মিত্র, অচিন্ত্য কুমার সেনগুপ্ত প্রমুখের মধ্যে পাচ্ছি, বুদ্ধদেব ছিলেন তাদেরই একজন। তার প্রেম চেতনা রবীন্দ্রনাথের মতন করে এগোয় না, অথচ সেই প্রেমের মধ্যে তিনি কিন্তু কখনো উগ্র হয়ে ধরা দেন না। 18 বছর বয়সে তিনি যখন বন্দির বন্দনা কবিতা লিখছেন, তখন তিনি লিখেছিলেন, বাসনার বক্ষ মাঝে কেঁদে মরে ক্ষুদিত যৌবন। প্রেম ভাবনা এখানেই নতুন রূপ পাচ্ছে। বাসনার বক্ষ মাঝে প্রেমের এই কান্না, প্রেমের এক নতুন আবেদন পাঠকের সামনে তৈরি করছে, যা রবীন্দ্রনাথে কখনোই ছিল না। কিন্তু এই প্রেমের আবেদনের মধ্যে শরীর থাকলেও, শরীরী ব্যাপারটা থাকলেও সেটা মুখ্য নয়। সেখানে শরীর সম্পৃক্ততার একেবারে কদর্য প্রকাশ নেই। পাক ঘাঁটতে বসেন না বুদ্ধদেব, তার রুচির মধ্যে একটা মার্জিত প্রকাশভঙ্গি আছে। বুদ্ধদেবের প্রকাশভঙ্গির মধ্যে অনেক বেশি করে রয়েছে প্রগাঢ় বুদ্ধি এবং সেই মননশীলতা, যা তার কবিতাকে অনন্য করে তোলে। পাঠকের কাছে সেই মননশীলতার পাঠকের রুচির মধ্যেও সেই মননশীলতা বুদ্ধদেব প্রত্যাশা করেন, সেটা তার কবিতা পড়লেই বোঝা যায়। অবশ্যই এটা ওই পাঠককে হতে হবে শিক্ষিত পরম্পরা নয়, কিন্তু পাঠকের মধ্যে বুদ্ধদেব প্রত্যাশাই করেন একটা সুস্থ রুচি। বুদ্ধদেব যখন কবিতা লিখেছিলেন 21 বছর বয়সে প্রেমিক বলে একটি কবিতা, সেই কবিতা পড়লে বুঝি প্রেমের তীব্রতাকে তিনি কতখানি অনুসন্ধান করেছিলেন। বুদ্ধদেবের প্রেম চেতনার কথা যদি বলতেই হয় বুদ্ধদেব বসুর, তাহলে আরেকটি কথা আমাদের মানতে হবে। আমার যৌবন গ্রন্থে কয়েকটি লাইন, বুদ্ধদেব তার আমার যৌবন গ্রন্থে বর্তমান বাংলাদেশ, এই সময় ঢাকার পুরানো পল্টনের বেশ বর্ণনা দিয়েছেন। পুরানো পল্টনের বর্ণনা দিতে গিয়ে তিনি বলেছেন, পুরনো পল্টনে আমার একটি সদ্য যৌবনা প্রতিবেশিনীকে আমি মনে মনে ভালোবেসেছিলাম, বিনা বাক্যালাপে, শুধু রাস্তার এপারে ওপারে চোখের দেখা দেখে। সেই মাত্রাস্পর্শহীন প্রণয়ের বেদনা প্রকাশ করেছিলাম কঙ্কাবতীর 2-1টি কবিতায়। আমাদের মনে তাই কৌতূহল জন্মায়, এই প্রেমের কবিতার একটি কি একখানা হাত এই কবিতাটি? কৌতূহল থাকা ভালো, উত্তর এটা কিনা আমরা জানি না, কিন্তু এটা সত্যি, বুদ্ধদেব বসুর প্রেমের কবিতার ক্ষেত্রে অবশ্যই, অতি অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে সেই কবিতার ক্ষেত্রে কঙ্কাবতী একটি অতি আবশ্যিক চরিত্র, যে চরিত্রকে আমরা বলতেই পারি বুদ্ধদেবের মানস প্রতিমা। কারণ তার প্রেম ভাবনা একজন নারীকে নির্মাণ করছে, যে নির্মাণ অবশ্যই প্রত্যক্ষ বা একেবারে পূর্ণাঙ্গ অবয়ব নিয়ে আবির্ভূত হচ্ছে না, বরঞ্চ যে নির্মাণের মধ্যে বুদ্ধদেব নিজে সচেষ্ট থাকছেন একটি নারী প্রতিমাকে মূর্তিমান করে তোলার জন্য। আমরা কোনো মেয়ের প্রতি এই নামে বুদ্ধদেবের একটি কবিতা আছে, অপূর্ব কবিতা। কবিতাটিতে বুদ্ধদেব শুরুতেই লিখছেন, একেবারে প্রথম পংক্তিটাই এরকম, একটু সময় হবে পাশে গিয়ে বসিব তোমার।
আবার বলছি, একটু সময় হবে পাশে গিয়ে বসিব তোমার। এই ভাবনার মধ্যে কি আছে না, বুদ্ধদেব বসুর এই ভাবনাটির মধ্যে প্রেমের প্রত্যক্ষতা আছে, যেন একটা রক্ত মাংসের নারীকে তিনি মূর্তিমান করেছেন এখানে। কিন্তু এর বিপরীত সত্তার আবির্ভাব আমরা লক্ষ্য করছি একটি হাত, মানে একখানি হাত কবিতায়। কারণ সেখানে কোনো প্রত্যক্ষ নারী মূর্তি নেই, আমাদের সামনে একটা প্রতীকী অবয়ব তৈরি হয় মাত্র, এবং সেই প্রতীকী অবয়ব ধরে পাঠক এবং কবি সকলে মিলে যেন একটা নতুন প্রেম ভাবনাকে জন্ম দিতে চাইছে, যে প্রেম মনের ভেতর ওঠে। অনেকটা জীবনানন্দ তার বনলতা সেন কবিতায় বলেছিলেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। আর সেই কবিতায় এই যে শান্তি অর্থাৎ অনুসন্ধান পিয়াসী মন, কবি মন, সে আরও একটি অনুসন্ধান করেছেন, সেই শান্তির স্বরূপটি নির্মাণ করেছেন। কীরকম না, যখন সবুজ ঘাসের দ্বীপ দারুচিনি বনের ভেতর দূর থেকে চোখে পড়ে, তখন কি জন্মায়? মনের ভেতর জন্মায় আশাবাদ। এই আশাবাদ, নৈরাশ্যের বিপরীতে আশাবাদের অবস্থান একখানা হাত কবিতায় অন্যতম একটি জায়গা করে নিয়েছে। আমরা সেই আলোচনায় আসব, কিভাবে এসেছে না এসেছে আমরা কবিতা পরম্পরায় আলোচনা করব। প্রথমেই যদি আমরা দেখি, প্রথম যে কয়েকটি পংক্তি, সব চুপ আকাশে জমেছে মেঘ, পথ নিরিবিলি, সব চুপ রাত দুপুরহর, বাড়িগুলি অন্ধকার, পথের দুধারে ঘুমায় শহর। এখান থেকে আমরা যদি প্রথম 4টি স্তবক পড়ি, সেই 4টি স্তবকের মধ্যে একটি সুন্দর জায়গা আমরা পাচ্ছি। কি প্রকাশভঙ্গি না, এমন একটা সময়কে কবি বর্ণনা করছেন যে সময়টা নির্জন, অন্ধকার, এবং সমস্ত কিছু শহরের নাগরিক ব্যস্ততা, নাগরিক জীবনের নানাবিধ কর্মকাণ্ড সব কিছু থিতিয়ে গেছে। সব কিছুর মধ্যে বিরাজ করছে একটা প্রগাঢ় নৈঃশব্দতা। এই নৈঃশব্দতার মধ্যে যেন রয়েছে নাগরিক প্রাত্যহিকতার এক বিপরীত অবস্থান। সেই নিরিবিলি পথ কিংবা আকাশের মেঘ জমা, এই মেঘ আকাশে জমেছে না মনের ভেতর জমে? কবি বলছেন যে শরীরে ক্লান্তি জমেছে, 2 চোখে ঘুম নেমে আসছে। আর একটা কথা বলছেন, বৃষ্টি আসবে এখনই। এই বৃষ্টি আসা এবং মেঘ জমা, এটা আকাশ নাকি মন? খুব গুরুত্বপূর্ণ জায়গা, কারণ আমরা আবার বৃষ্টি আসতে দেখব, বৃষ্টি ঝরতে দেখব। আসলে এই আকাশটা হচ্ছে মন, যার বিস্তারকে আমরা কোনো সীমাবদ্ধ গণ্ডিতে ধরতে পারি না। পথ নিরিবিলি, সব চুপ, খুব খেয়াল করার বিষয়, নিরিবিলি, সব চুপ, রাত দুপ্রহর, অর্থাৎ নৈঃশব্দকে নির্মাণ করছেন এক জীবন্ত রূপ দিয়ে। অন্ধকার, রাত্রি যেন এখানে জীবন্ত হয়ে ওঠে, সে কায়ামূর্তি ধারণ করে। রাত্রি দ্বিপ্রহর, স্বাভাবিকভাবেই পথ নিরিবিলি, কোনো শব্দ নেই কোথাও। পথের দুধারে সারি সারি যেসব বাড়ি রয়েছে তা অন্ধকার, নিদ্রামুখ। স্বাভাবিক কর্মব্যস্ত রূপ এখানে কল্পনা করাই যাচ্ছে না। শহরের চিত্রটা বদলে গেছে। তাহলে ওই এত ব্যস্ততার মধ্যে যখন আমরা থাকি, তখন আমরা নিজেকে চিনতে পারি না। নিজের অভাব, নিজের ক্রাইসিস, নিজেকে মূল্যায়ন করার ইচ্ছেগুলো জন্মায় না। কিন্তু যখন নিস্তব্ধ একাকিত্বে বিজন ঘরে আমরা বাস করি, সেই সময় আমরা নিজেকে নিয়ে অনেক বেশি ভাবতে সময় পাই, নিজেকে নিজের মনের আয়নার সামনে দাঁড় করাতে পারি, আর তখন নিজের একটা অন্যরকম স্বরূপ আমাদের সামনে উন্মোচিত হয়। এই স্বরূপটাকে আমরা সবসময় অনুধাবন করতে পারি না। এই অনুধাবনের জন্যই কবি যেন রাত্রের অন্ধকারকে নিয়ে নেন। এবং প্রথম 4টে স্তবক যদি আমরা পড়ি, সেখানে দেখতে পাবো বৃষ্টির কথা বলছেন, তা হলো নিজের ভেতরে জমে থাকা কান্না। এই কান্না কি? এখনই আসিবে বৃষ্টি, তাই জোর করে চলি তাড়াতাড়ি। অর্থাৎ জোর করে নিয়ে চলা, নিজের এই মানে বুক ফাটা যে একাকিত্বের কান্না, অব্যক্ত একাকিত্বের কান্না, সেই কান্নাকে আমরা জোর করে সরিয়ে দিতে চাই। সে কান্না বুক ফেটে আসতে চায়, কিন্তু আমরা সচেতন মনোবৃত্তি দিয়ে চেষ্টা করি তাকে অতিক্রম বা সরিয়ে দিতে। কবিও তাই চেষ্টা করছেন। কবি কিন্তু বৃষ্টির সম্ভাবনার ইঙ্গিত দিতে ভুলছেন না। অর্থাৎ বেদনার সঞ্চরণ এই পংক্তি
মানে মধ্যে হয়ে যাচ্ছে, এই দ্বিতীয় স্তবকের তৃতীয় পংক্তির মধ্যে, যা পরে বৃষ্টি আকারে ঝরে পড়বে। প্রথম দুটি স্তবকের মধ্যে চমকের থেকেও একটা নির্মাণ রয়েছে। সেখানে দেখতে পাচ্ছি যে একাকিত্ব, বিচ্ছিন্নতা বোধ এবং বিষাদ স্পষ্ট হয়ে দেখা দিচ্ছে। আর তাকে সঙ্গত করছে কে না? প্রকৃতি। কবি বারবার বলছেন, এমন সমস্ত পংক্তিগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে বলছেন যা অন্ধকার আর নির্জনতাকে স্বাক্ষরিত, মানে নির্জনতার প্রমাণ দিচ্ছে। পথ নিরিবিলি, বাড়িগুলি অন্ধকার, পথের ধারে দুধারে অন্ধকার, শহর নিরালা, এই সমস্ত কিছু। এরপর বাকি অংশে সকল পৃথিবী অন্ধকার এমন উল্লেখ রয়েছে আরও একবার। এই অন্ধকারের সমারোহে আলোকিত একটি জানালার অভিঘাত তাই প্রবল হয়ে উঠছে আমাদের। অর্থাৎ আমরা জানি, যদি ছবির জগতে পিছনে একটা ডার্ক ব্যাকগ্রাউন্ড থাকলে আমার সাবজেক্টটা, অর্থাৎ যে সাবজেক্টটাকে আমি চিত্রিত করতে চাইছি, সে অনেক বেশি আমার কাছে এফেক্টিভ হয়, সেই জায়গাটি গুরুত্বপূর্ণ। অন্ধকার যদি কালো ব্যাকগ্রাউন্ড হয় তাহলে সাদার প্রকাশভঙ্গি খুব সুন্দর হয়, আলোর প্রকাশভঙ্গিটা খুব সুন্দর হয়। অন্ধকার এবং আলোর এই বৈপরীত্যটা আমাদের জীবনকে বা আমাদের সমস্ত সত্তাকে একটা নতুন মাত্রা দান করে। কবিও যেন তাই চেষ্টা করলেন। চারিদিকে বিষণ্ণতার ইমেজারি তৈরি করে, অন্ধকারের ইমেজারি তৈরি করে তিনি যেন ওই আলোটাকে বেশি করে হাইলাইট করতে চাইলেন। কোন আলো? কবি লিখছেন, হঠাৎ পথের বাড়ির নিচের ঘরের জানলা। হঠাৎ, এর মধ্যে একটা চমক আছে। এই চমক কিন্তু আমরা বলাকা কবিতায় বারবার পেয়েছি, মানে বলাকা কাব্যগ্রন্থে রবীন্দ্রনাথের। সেখানে হঠাৎ, অর্থাৎ একটা প্রবহমান অন্তর্স্রোত, মানে মনের একটা প্রবহমান স্রোত কোনো এক কারণে হঠাৎ আঘাতপ্রাপ্ত ঘটে এক সম্পূর্ণ অন্য খাতে বইতে শুরু করে। মনটা যদি নদীর মতন হয়, সেটা এই হঠাৎ যেন এক পাথরের বাধা, যা এই নদী খাতকে অন্যত্র প্রবাহিত করলো। এটা হলো চমক। শুধু চমক নয়, মনের আমাদের যদি অগ্রসরতা দেখি বা মনের প্রবহমানতা দেখি, যেটাকে চেতনার প্রবহমানতা বলতে পারি, সেই চেতনার প্রবহমানতায় এই অভিঘাতগুলো কিন্তু বারবার আসে। কি অভিঘাত? না, মন কখনো এক রৈখিক সরলরেখায় বইতে পারে না, মাঝে মাঝেই তাকে বিচ্ছেদের মধ্যে পড়তে হয় এবং সে অন্য খাত ধরে। সেটাই যেন এখানে দেখাচ্ছে না। হঠাৎ পথের বাড়ির নিচের ঘরে জানালায় দেখলাম। কি দেখলেন কবি? ম্লান নীল ইলেকট্রিকের আলো দেখাচ্ছে। কেন নীল ইলেকট্রিকের আলো? আসলে অন্ধকার সমাহিত ভাবনার পাশে বাইনারি অপোজিটকে প্রকাশ করতে চাইছেন তিনি, তাই ইলেকট্রিকের দরকার। ইলেকট্রিক কেন? ইলেকট্রিক হলো কৃত্রিমতা, অর্থাৎ মনের যে গভীর বিষণ্ণতা, তার বিপরীতে যে স্বপ্নবৎ এক প্রকাশ, সেটা তো পুরোপুরি সত্য নয়, আংশিক সত্য, আংশিক তৈরি করা। তাই ইলেকট্রিকের মধ্যে যেমন একটা দীপ্তিমানতা রয়েছে, প্রদীপের আলোয় কিন্তু সেই দীপ্তিমানতা থাকে না, কিন্তু ইলেকট্রিকের বৈদ্যুতিক প্রবাহের মধ্যে একটা চমক রয়েছে, যা কৃত্রিম হলেও অস্তিত্বযুক্ত। সেই কৃত্রিম অস্তিত্বযুক্ত ভাবনাটিকে কবি বপন করলেন এবং কি রং দিলেন? নীল রং। নীল কেন? নীল হলো স্বপ্ন। অর্থাৎ কবি যেন এখানে এই ইলেকট্রিক বা বৈদ্যুতিক ভাবনাটির সঙ্গে স্বপ্নকে সংযুক্ত করলেন, যে স্বপ্ন কবি নিজে মনের ভেতর নির্মাণ করতে চান। অর্থাৎ অনেক সময় হয় না, আমরা জোর করে ভালো স্বপ্নের চেষ্টা করি। আমাদের জীবনে যখন নানাবিধ অন্ধকার নেমে আসে, আমরা তখন জোর করে ভাবতে শুরু করি, বেশ এটা হলে ভালো হতো। দিবা স্বপ্ন, সেই উত্তর মেলে না। কিন্তু অনেকটাই তৈরি করা স্বপ্ন তো বটেই, এই স্বপ্ন আমরা দেখতে ভালোবাসি। কবি এখানে আরো একটি জায়গা খুব গুরুত্বপূর্ণ, আমি স্কিপ করে গেছি। দুই চোখে ঘুম, ঘুমের আবেশ, ক্লান্তি এবং ঘুমের আবেশ আদতে আমাদের মনের পরীক্ষা নেয়। মন যখন ক্লান্ত হয়ে যায়, এই শরীর যখন ক্লান্ত হয়ে যায়, যখন বিশ্রাম নেওয়ার ইচ্ছে জাগে, নানাবিধ বাহ্যিক প্রকাশ যখন শরীরকে আচ্ছন্ন করে দেয়, তখন মন কিভাবে সক্রিয় থাকে তারও নির্মাণ এই কবিতায় রয়েছে।
আমরা দেখতে পাচ্ছি চতুর্থ স্তবকে এসে যখন কবি নির্মাণ করছেন তখন দেখছি যে সবশেষে জানালিটিও শুধু এই জানালায় আলো জ্বলিতেছে। অন্ধকার শহর নিরালা, কাছে এসে চোখ তুলে যেই তাকালাম বুঝিল জানালা। নিলাম তারই ফাঁকে পলকের তরে একখানা সাদা হাত দেখি, দুইটি কবাট এসে বুঝিল তখনই দুই দিক থেকে। 4 এবং 5 এই পঙ্ক্তিদ্বয় খুব গুরুত্বপূর্ণ। জানালাটি খোলা রইল না, মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে গেল। কেন জানালা খোলা রইল না বা কেন বন্ধ হয়ে গেল, এর সঙ্গে কবির ব্যক্তিগত সরাসরি যোগাযোগ কোথাও নেই। যে সাদা হাতটি এলো সেই সাদা হাতটি কার, অবশ্যই তার উত্তর কবি দিয়েছেন, কিন্তু কেমন সেই হাত না, কবির আগ্রহের সেই হাতটি হলো এইরকম, একখানা সাদা হাত, কয়টি আঙুল, আংটির হীরার ঝলক, মণিবন্ধে সরু রুলি, ম্লান নীল আলো, চোখের পলক। 6 নম্বর পংক্তির এই ভাবনাটি আমাদেরকে এটুকু অন্তত বুঝিয়ে দিচ্ছে এই হাত সম্ভবত কোনো নারী। কেমন সেই নারী, পড়লেই আমাদের মনের ভেতর একটা ছাপ ফেলে। সে ছাপটি হলো এইরকম, সাদা, হীরের আংটি এবং মণিবন্ধ। সাদা শব্দটির মধ্যে কোথাও একটা সম্ভ্রান্ত ব্যাপার যুক্ত করার চেষ্টা রয়েছে, অবশ্যই বর্ণবিদ্বেষ নয়, কিন্তু সম্ভ্রান্ত বোঝানোর জন্য এই শব্দটি খুব ভারী এবং তাৎপর্যপূর্ণ শব্দ। তার সঙ্গে হীরের আংটি সচ্ছলতার ইঙ্গিতবাহী, মণিবন্ধে সরু রুলির যে কথা বলা হয়েছে তা কোথাও যেন সধবার চিহ্ন বহন করছে। অর্থাৎ সব কিছু মিলিয়ে একটি হাত আর এই সামান্য একটু অংশ ছাড়া কবির চোখের সামনে আর দ্বিতীয় কোনো ঘটনা নেই। তাহলে এতখানি অন্ধকার, এতখানি অনিশ্চয়তার কবির মনে কিছুই রেখাপাত করেনি। সেখানে ঘুমের আবেশ নেমে আসে, শ্রান্তি নেমে আসে, বিশ্রামের ইচ্ছে নেমে আসে, কিন্তু এই চকিত মুহূর্তে দেখা বিদ্যুতের আলোয় সামান্য একটা উপাদান কবির হৃদয়কে আকুল করে দিল। এক মুহূর্তের এই দেখার পিছনে রয়েছে ঘর সংসারের শান্তি, নিরাপত্তা, আশ্রয় এবং মানুষে মানুষে যোগাযোগের বার্তা। শেষের রাত্রি বলে বুদ্ধদেবের একটি কবিতা আছে। সেই কবিতায় বুদ্ধদেব বসু এই হাতের ইঙ্গিত আবার দিয়েছেন। লিখেছেন, তবু চলে এসো, মোর হাতে হাত দাও তোমার, কঙ্কা শঙ্কা করো না। তবু চলে এসো, মোর হাতে হাত দাও তোমার, কঙ্কা শঙ্কা করো না। এই যে ভরসার জায়গাটা, এটা যেন একখানা হাতে একটা স্বপ্নবৎ নির্মাণের জায়গা তৈরি করে দিচ্ছে। অবশ্য মনে রাখতে হবে, একখানা হাত কবিতায় কোথাও একটা সরলরৈখিক পরম্পরা বা নির্দিষ্ট ওয়ে কিচ্ছু নেই। এখানে শুধুই বিচ্ছিন্নতা বোধের ভাবনা রয়েছে। গৃহের ভিতরে যে রমণীটি আছেন তার কাছে খোলা জানালা যেমন বাইরের জগতের সঙ্গে যোগাযোগের পথ, তেমনি পথচারীর সঙ্গে এই জানালার অংশটি হলো ভিতরকে দেখার পথ। তাহলে একদিক থেকে জানালা বন্ধ করে দিচ্ছে, ভিতরের জন যিনি আছেন তিনি তার সত্তাকে বাইরে থেকে পৃথক করে দিচ্ছেন। অন্যদিকে জানালা যেই বন্ধ হয়ে যাচ্ছে, বাইরে যিনি আছেন ভিতরের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তাহলে জানালা হলো একটা বন্ধন, অদৃশ্য পথ। আমরা যদি রবীন্দ্রনাথের ডাকঘর নাটক পড়ি, সেখানে দেখতে পাবো অমলের কাছে এই জানালাটা ছিল পথ। আবার এই জানালাকে আমরা পাবো অচলায়তন নাটকে, সেখানে উত্তর দিকের জানালা হলো অবরুদ্ধতার সঙ্গে বাইরের প্রকৃতির সংযোগ সূত্র। জানালা খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমরা এখান থেকে যা পেলাম পঞ্চম এবং ষষ্ঠ স্তবকে, এ প্রসঙ্গে বলি, এই যে দুই কবাট এসে বুঝিল তখনই, এখানে কোথাও যেন অব্যক্ত যন্ত্রণার এবং বেদনার প্রকাশ বা প্রকাশের ইঙ্গিত আমরা খুঁজে পাচ্ছি। পঞ্চম এবং ষষ্ঠ স্তবকের মূল ঘটনার সঙ্গে এক পলকে দেখা হাতটির বর্ণনা দিচ্ছেন কবি ষষ্ঠ স্তবকে এসে।
তাহলে পঞ্চম এবং ষষ্ঠ স্তবকে মূল স্রোতের ঘটনার বর্ণনা রয়েছে, আর তার সঙ্গে রয়েছে হাতটির বর্ণনা, মানে বর্ণনা। এখান পর্যন্ত তো বুঝলাম যে কবির মনে এই হাতটির চোখের পলকে ধরা পড়েছে, কিন্তু রেখাপাত কেমন করে করলো, এই হাতটি কিভাবে একটি কবিতার ভিত্তি তৈরি করলো, এবং এই হাতটি একটা ছোট্ট অংশ বা খণ্ড মুহূর্ত দিয়ে কিভাবে অখণ্ড অবয়ব তৈরির চেষ্টা শুরু করলেন কবি, তার ইঙ্গিত রয়েছে ঠিক তার পরের পংক্তি, মানে পরের স্তবক, সপ্তম স্তবকে। সেখানে আমরা দেখতে পাচ্ছি দু চোখ ভরে নেমে আসা ঘুম, অন্ধকার পৃথিবী এবং মৃত্যুর কথা বলেছেন কবি। আমরা একে বলতেই পারি প্রায় অস্তিত্ব সংকটের কথা বলার চেষ্টা। দু চোখ ভরে নেমে আসা ঘুম ক্লান্তির কারণে হতে পারে, আবার জীবনের চাঞ্চল্যের বিপরীত কোটিতেও রাখা যায় তাকে। কবির কথায় হতাশা এবং বিষণ্ণতা যেন একই সঙ্গে মিশে রয়েছে। যখন তিনি বলছেন, এই কথা না জেনে মৃত্যু হবে মোর, হাতখানা কার, এমন আরও দুটি পংক্তিতে বিচ্ছিন্ন এবং একাকী নাগরিক জীবনের যাবতীয় ট্র্যাজেডি আমাদের সামনে ভিড় করে আসে। কি, যার হাত কাল তার মুখ দেখি যদি আমি চিনিব না। আবার বলছি লাইনগুলো কি কি, এই কথা না জেনেই মৃত্যু হবে মোর, হাতখানা কার। অষ্টম পংক্তির শেষ দুটো স্তবক, এই অষ্টম স্তবকের শেষ দুটো পংক্তি, যার হাত কাল তার মুখ দেখি যদি আমি চিনিব না। নবম স্তবকের শেষ দুই পংক্তি, কখনো সে হাত যদি ছুঁই জানিব না এই সেই হাত। এই যে ছটি পংক্তি, যা সপ্তম, অষ্টম এবং নবম স্তবকের শেষ দুটি করে পংক্তি হিসাবে অবস্থান করছে, এই প্রত্যেকটি পংক্তির মধ্যে দিয়ে বা ভাবনার মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি মৃত্যু চেতনা কাজ করে যাচ্ছে। কেন এই মৃত্যু চেতনা? আসলে নাগরিক জীবনের যে একাকিত্ব, প্রত্যেকে মানে জীবনানন্দ অবশ্যই সেখানে বোধ কবিতায় সবার মাঝে বসে নিজের মুদ্রা দোষে একা আলাদা থাকতে চেয়েছে। আবার অন্যদিক থেকে দেখলে এই বোধ কবিতার ভাবনাটি কি প্রত্যেকের ক্ষেত্রে সত্যি নয়? আমরা সবাই তো এই ভিড়ের ভেতর থাকি, অথচ নিজেকে নিজের একটা আলাদা দুনিয়া, যে দুনিয়ার মধ্যে আমরা সবাই বিচ্ছিন্ন, একাকী, নিঃসঙ্গ। এই নাগরিক জীবনের নিঃসঙ্গতা ভয়ঙ্কর। তার আবেদন, তার চেহারা, তার প্রকাশভঙ্গি, সব কিছুর মধ্যে একটা ভয়ঙ্কর চিত্র রয়েছে। এই ভয়ঙ্কর চিত্রকে আমরা চাইলেও অস্বীকার করতে পারি না, কিন্তু এটা সত্য, গভীরভাবে সত্য। কবি সেই সত্যকে দেখেছেন এবং জীবনের ট্র্যাজেডিকে ভিড় করে আছেন, মানে তার জীবনে ভিড় করে আছে বলেই তিনি এই ভাবনাগুলো নির্মাণ করছেন। কেন নির্মাণ করছেন? আসলে দু চোখে ঘুম নিয়ে মানে কবির বাড়ি ফেরা, আবার দু চোখ পরে ঘুম জমে এলো, সকল পৃথিবী অন্ধকার, অর্থাৎ দু চোখ জুড়ে ঘুম নেমে আসা যেন একটা স্বপ্নের, বাস্তবের এই অন্ধকার দুনিয়া থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নেওয়া। আমাদের একাকিত্বের এটা একটা স্বরূপ। আমরা যখন একাকিত্বের কথা বলবো তখন এই ভাবনাটিকেও গুরুত্ব দিতে হবে। সেটি কি না, এই যে দু চোখ ভরে যে ঘুম জমে আসছে, সেই দু চোখ ভরে জমে আসা ঘুম, সে কিন্তু সব এই অন্ধকার পৃথিবী থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নিচ্ছে। আমাদের মন যখন তার চারিদিকের বাস্তবতা থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নেয়, তখন কি পড়ে থাকে? আমার একা সত্তা, সেই সত্তা কি খুব আনন্দদায়ক নাকি বেদনাদায়ক? খুব গুরুত্বপূর্ণ জায়গা। কারণ আমরা যখনই নিজের মুখোমুখি হব, তখন এক অদ্ভুত প্রকাশের সামনে এসে দাঁড়াবো। এই প্রকাশের কথা খুব সুন্দরভাবে রয়েছে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কলঘরে চিলের কান্না কবিতায়। আমরা যখন জীবনের মুখোমুখি দাঁড়াই, নিজের মুখোমুখি দাঁড়াই, তখন নিজের সত্তাগুলো আমাদের প্রশ্ন করতে শুরু করে, আর আমরা তার উত্তর দিতে বাধ্য হই। তখনই মনের মুখোমুখি দাঁড়িয়ে কবি যেন ওই হাতটির কথা ভাবছেন। কেন ওই হাতটি? অন্ধকারের মধ্যে ওই হাতটি ছিল একটা সম্ভাবনা। কবির এই এটা কিন্তু একা থাকার জীবন নয়, একাকিত্বের জীবন। অর্থাৎ এই নাগরিক হাজারো রংচঙে বাস্তবতার ভেতর
এক অন্ধকার রয়েছে। সেই অন্ধকারের বৈপরীত্যে এক অবস্থান ওই হাত। কিছুই তো ছিল না, কোনো আবেদন ছিল না, তুচ্ছ, যাকে অনায়াসে নেগলেক্ট করা যেতে পারত, এড়িয়ে যাওয়া যেতে পারত। কিন্তু কেন যাওয়া যাচ্ছে না? কারণ এই হাতের মধ্যে অনেক ইঙ্গিত রয়েছে। একটা টুকরো মুহূর্ত আমাদের জীবনে অনেক কিছু না বলা কথাকে বলে দিতে পারে। ওই না বলাগুলোকে আবিষ্কারের ইচ্ছেই তো একটা মানুষের বেঁচে থাকার ইচ্ছের সঙ্গে সমতুল্য। তাই কবি লিখছেন, এই কথা না জেনেই মৃত্যু হবে মোর হাতখানা কার। প্রশ্ন, ওই হাত এবং তার স্বরূপ নির্মাণ করতে হবে। এর মধ্যে দিয়ে নির্মাণ হচ্ছে একটা মানস প্রতিমা, যে মানস প্রতিমার মধ্যে আমার একা থাকার শান্তি মিলবে। এখানেই অদ্ভুত প্রেমের চরিত্র। প্রেম কি কোনো নারীকে বা প্রেম কি কোনো একক ব্যক্তিকে প্রয়োজন অনুভব করে? মানে প্রেমকে নির্মাণের জন্য আদৌ কি প্রয়োজন হয়? বোধ হয় না। প্রেম একটি অনুভূতি, সেটার জন্য কোনো ব্যক্তি মানুষকে নাও প্রয়োজন হতে পারে। তাকে নির্মাণ, মনে মনে সেই প্রেমের স্বরূপকেও নির্মাণ করা যেতে পারে। প্রেমের বিপরীতে কারোর অবস্থানের যে খুব প্রয়োজন আছে এমনটা নাও হতে পারে। কবি সেই জায়গাটি এখানে দেখাচ্ছেন। বলছেন, এসেছি নিজের ঘরে, বৃষ্টিও এসেছে, হাওয়ার চিৎকার চায় শোনা। নিজের ঘর মানেই হলো এই বাইরের পৃথিবীর অন্ধকার থেকে এবার নিজের ভেতরে ফিরে আসা। এটা কোনো ঘর নয় যে আমি সারাদিন হেঁটে ক্লান্তি হয়ে সারাদিন কাজ করে আমার ঘরে ফিরে এসেছি। অবশ্যই সেরকম নয়। নাগরিক জীবনের অভ্যস্ত চিত্রের বাইরে বেরিয়ে এসে আমি নিজের ঘরে ফিরেছি, মানে নিজের ভেতরের সত্তায়, আমার ভেতরে যে অন্তর মন আছে, অন্তর জগৎ আছে, সেই জগতের সত্তায়। সেখানে কি দেখছি? বৃষ্টি এসেছে, অর্থাৎ কান্না। যে কান্নার ইঙ্গিত তিনি আগে দিয়েছিলেন, সেই ইঙ্গিত এবার প্রকাশ্যে এলো। সেখানে সম্ভাবনা ছিল বৃষ্টির, এবার সেই সম্ভাবনা বাস্তবে প্রকাশিত হলো। অর্থাৎ এই কান্না ভেতর থেকে বেরিয়ে আসছে। হাওয়ায় চিৎকার শোনা যায়। হাওয়ায় চিৎকার বলতে কি বলতে চাইছেন কবি? এই চিৎকার অন্তরের দীর্ঘশ্বাসের প্রকাশ। প্রত্যেকটি ভাবনার মধ্যে চিৎকার কেন? না পাওয়ার বুক ফাটা আর্তনাদ। এই চিৎকার বাইরে থেকে ভেতরে আসা না, ভেতর থেকে বাইরে বেরিয়ে যাওয়া। আর তখনই প্রশ্নের পর প্রশ্ন আর নির্মাণের পর নির্মাণ। যার হাত কাল তার মুখ দেখে যদি আমি চিনিব না। অন্তর্মুখীনতায় যখন অভ্যস্ত হচ্ছেন কবি, তখনই তার মধ্যে মৃত্যু চেতনা ধরা দিচ্ছে, এবং তখনই ওই হাতের স্বরূপ নির্মাণের ইচ্ছে যাচ্ছে। এই হাত অধরা স্বপ্ন, এই হাত না পূর্ণ করতে পারা ইচ্ছের প্রকাশ। সেই না পূর্ণ করতে পারা ইচ্ছেগুলো প্রকাশের অদম্য আগ্রহ, ইচ্ছে কবির মধ্যে আছে। সেই বোধের জগৎ থেকেই তিনি বলছেন, যার হাত কাল তার মুখ দেখি যদি আমি চিনিব না। অর্থাৎ যে স্বপ্নকে আমি ধরতে চেয়েছি, সেই স্বপ্নের দুনিয়ায় আমি প্রবেশ করতে পারছি না। এক অদ্ভুত প্রেমের প্রকাশ। যে প্রেমের স্বরূপ আমি নির্মাণ করতে চাইছি, সেই প্রেমের ওই টুকরো মুহূর্ত কি আদৌ সেখানে এসে ধরা দেবে? এটাই জীবনের ট্র্যাজেডি। বিছানায় শুয়ে আছি, ঘুম হারায়েছে। একদিকে ঘুম জমে আসছিল, অন্যদিকে ঘুম হারিয়ে যাচ্ছে। ঘুম মানে হলো একেবারে জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার একটা জায়গা, যেখানে আমি স্বপ্নের জগতে চলে যাচ্ছি। কিন্তু কবি স্বপ্নের জগতে যেতে পারছেন না। স্বপ্ন এবং বাস্তব প্রতি মুহূর্তে তার সঙ্গে ক্রমান্বয়ে সংঘর্ষ চালিয়ে যাচ্ছে। বিছানায় শুয়ে আছি, অর্থাৎ আমার জীবনের শান্তির মুহূর্ত তৈরি করার ইচ্ছে জাগছে, কিন্তু অশান্তির মুহূর্তে এসে ধরা দিচ্ছে। কখনো সে হাত যদি ছুঁই, জানিব না এই সেই হাত। অদ্ভুত। হয়তো কবিতাটিকে জোর করে প্রেমের কবিতা বলা যায় না। পড়লে হয়তো অনেকে বলতে পারেন যে এটি প্রেমের কবিতা নয়। কোথায় প্রেম, কোথায় প্রেম? কিন্তু ঘটনা যা, তা কবির কাছে প্রত্যাখ্যানের মতোই। একটা হতাশা যা কবি গোপন করে রাখতে পারেন না, আবার সেই হতাশাকে এড়িয়ে দিয়ে তিনি শান্ত হতেও পারেন না। বিশেষত কবি
যেখানে বলছেন পরবর্তীকালে নায়িকা মানে এই মানুষ জগতে তিনি যে হাতটা থেকে যে নারী মূর্তি তৈরি করছেন, যেটা স্বপ্নের মূর্তি, সেই মূর্তির কাছে তিনি যদি যান তাহলে ওই হাতের বাস্তবতা আর স্বপ্নের তৈরি নারী মূর্তি তো এক নয়। ওই হাতকে তিনি কি আর কোনোদিন চিনতে পারবেন? কারণ ওই হাত থেকে, টুকরো মুহূর্ত থেকে তিনি যে অবয়বটি তৈরি করেছেন সেটি তো তার মননের অবয়ব। বাস্তবের দুনিয়ায় কি তিনি ওই অনুভবটি পাবেন? এমনকি ওই হাতের স্পর্শও যদি মেলে তাহলে সেই বৃষ্টি দিন, মনের ভেতর বৃষ্টি, বাইরের বৃষ্টি, সমস্ত কিছু মিলিয়ে রোম্যান্টিক আবহ তৈরি করার জন্যই বৃষ্টি শব্দটাকে গুরুত্ব দিয়েছেন কবি। এবং বৃষ্টি দিনের এই অভিজ্ঞতা তাকে কি মানে একদিকে বাইরের বৃষ্টির অবয়ব তৈরি করছেন, অন্যদিকে মনের বৃষ্টির কথা বলছেন। ভারী ব্যাপক বৃষ্টি আমার বুকের উপর ঝরে। এটা তো ঝমঝম করে বাইরের নিম্নচাপের বৃষ্টি নয়, বর্ষার বৃষ্টি নয়, এটা ভাবনায় কবির একটা কি বলবো প্রেক্ষাপট তৈরির ইচ্ছে। এবং এই যে সমস্ত ভাবনার মধ্যে কবিতাটি যে প্রেম তত্ত্ব সেটি প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে যখন কবি লিখছেন, কখনো সে হাত যদি ছুঁই জানিব না এই সেই হাত। প্রেমিকের শাশ্বত মানে প্রেমের শাশ্বত না পাওয়ার যে প্রকাশ কবিতার শেষে প্রকাশ করলেন কবি। এটা ঠিক প্রাত্যহিক পঙ্ক্তির মধ্যে পড়ে না। কবি এবং রসবেত্তা পাঠকের কাছে এই কবিতা হয়ে ওঠে এক স্বতন্ত্র প্রকাশভঙ্গি। কারণ এ কবিতায় কবির বক্তব্যকে কবি স্পষ্ট করে দেন না, এ কবিতায় কবির ভাবনাকে কবি স্পষ্ট করে নির্মাণ করে দেন না। আবার পাঠকও এ কবিতার নির্মাণ করতে বসে নিজের মতন করে স্বতন্ত্র স্বাধীনতার মধ্যে দিয়ে তার ভাবনাকে ইমারত দান করতে পারেন। প্রেমের যে চেহারার সঙ্গে আমরা প্রতিদিন উঠবোস করি, একখানি হাত মানে একখানা হাত, সেরকম কোনো প্রেমের কবিতা নয়। এই প্রেম আসলে মননের এক সত্তাকে প্রকাশের প্রেম। এই প্রেম তার নিজস্ব ভাবনা নিয়ে অনন্য হয়ে আমাদের সামনে ধরা দিয়েছে। এখানেই এই কবিতাটি পড়ার এবং পড়ার আনন্দ আর এই কবিতাটি ভাবনার খোরাকের রসদ যোগায়। ধন্যবাদ সকলকে।